সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিভিন্ন দেশের মধ্যে সংঘাত বা কোনো দেশের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসায় মধ্যস্থতাকারী হিসেবে জাতিসংঘ এবং পরাশক্তি দেশগুলোই ভূমিকা পালন করে এসেছে দীর্ঘদিন। কিন্তু এখন মধ্যম শক্তির দেশগুলোই এই দায়িত্ব পালন করছে এবং সাফল্যের স্বাক্ষর রাখছে। বিশেষ করে মালয়েশিয়া, কাতার ও তুরস্ক এই তিনটি মুসলিম দেশ সাম্প্রতিক বছরগুলোতে মধ্যস্থতাকারী হিসেবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশ তিনটি তাদের সুনাম ও আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কৌশলগত হিসাব নিকাশ ও বিরোধের ক্ষেত্র নিয়ন্ত্রণ করার মাধ্যমে মধ্যস্থতায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। মধ্যস্থতাকারী হিসেবে মালয়েশিয়ার ভূমিকা অনেক ব্যাপক ও ক্রমবর্ধমানভাবে কৌশলগত। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ও ফিলিপাইন্সের মিন্দানাও দ্বীপের মুসলিম বিদ্রোহী গোষ্ঠীর সাথে দেশ দুটির সরকারের অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরে সফলতার পরিচয় দিয়েছে মালয়েশিয়া। এজন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধি দলকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে আলোচনা করে চুক্তি স্বাক্ষরের পথ প্রশস্ত করেছে মালয়েশিয়া সরকার। অথচ এসব আঞ্চলিক সমস্যাকে কখনোই গুরুত্ব দেয়নি কিংবা এড়িয়ে গেছে পরাশক্তিগুলো। 2014 সালে ফিলিপাইনের মুসলিম গেরিলা গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ও ফিলিপাইন সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করে এশিয়ার অন্যতম পুরনো এই সংঘাত নিরসনে অসাধারণ কাজ করেছে মালয়েশিয়া। প্রায় এক দশক চেষ্টার পর মালয়েশিয়া এই সাফল্য অর্জন করে। এই শান্তি চুক্তির মাধ্যমে মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপে মরো স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। কিন্তু মালয়েশিয়ার এই কৃতিত্ব ব্যাপকভাবে প্রচারিত হয়নি। এর কারণ হচ্ছে মালয়েশিয়ার হাতে আল জাজিরার মতো ব্যাপক প্রচারিত ও প্রভাবশালী কোনো গণমাধ্যম যেমন নেই, তেমনি নেই ন্যাটোর মতো কোনো পশ্চিমা সামরিক জোটের সমর্থন। ফলে মালয়েশিয়ার সাফল্যের কাহিনী সেভাবে আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব পায় না। কয়েকদিন আগে দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে ভয়াবহ সীমান্ত সংঘাত শুরু হয়েছিল তা বন্ধেও কার্যকর ভূমিকা পালন করেছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়া এই বিরোধ নিরসনে এগিয়ে আসে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিবাদমান দুই দেশের প্রতিনিধিদের প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বৈঠকে বসেন। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের এই মধ্যস্থতায় আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়ায় নিযুক্ত মার্কিন ও চীনা রাষ্ট্রদূতকেও। সেই বৈঠকেই দুই দেশ শর্তহীনভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয়। কোনো ধরনের চাপ প্রয়োগ বা প্রভাব বিস্তার করা ছাড়াই কেবল নিয়মতান্ত্রিক আলোচনার মাধ্যমে দুই দেশের এই সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার এই প্রভাব কেবল শান্তি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং জোট নিরপেক্ষ দেশ হিসেবে মালয়েশিয়া বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহকারী গুরুত্বপূর্ণ একটি শক্তি হয়ে উঠেছে। বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টরের মোট চাহিদার 13% সরবরাহ করে মালয়েশিয়া। এই বাণিজ্যিক শক্তি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক সম্পদ হিসেবে কাজ করছে মালয়েশিয়ার জন্য। এই বাণিজ্যিক শক্তিকে কাজে লাগিয়ে দেশটি আন্তর্জাতিক চিপ বাণিজ্যের দুই প্রতিদ্বন্দ্বী শক্তি চীন ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় কাজ করছে। তবে দেশটি বিশ্ব গণমাধ্যমের হেডলাইনে আসার জন্য খুব একটা আগ্রহী বা উদ্গ্রীব নয়, বরং মধ্যস্থতাকারী হিসেবে নীরবে কাজ করে সাফল্য পাওয়াকেই বেশি গুরুত্ব দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। মালয়েশিয়া তার কাজের এই ফলাফল পাচ্ছেও ধারাবাহিকভাবে। ইসরায়েল, ফিলিস্তিন এবং তালেবান যুক্তরাষ্ট্রের মধ্যে সফল মধ্যস্থতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিরোধ নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সাফল্য এখন আলোচিত বিষয়। দেশটি বিরোধ জড়িত প্রতিটি পক্ষকে রাজধানী দোহায় আমন্ত্রণ জানায়, সব পক্ষের সাথে কথা বলে। কারো সাথে বৈরিতার সম্পর্ক তৈরি করে না দেশটি। তালেবান, হামাস এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের দূতসহ সব পক্ষের কাছে তারা রাজধানী দোহাকে মধ্যস্থতার আলোচনার একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দেশটির নিরপেক্ষতা আদর্শিক নয় বরং কৌশলগত। একই সময় তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলে। অন্যদিকে যে কোনো মানবিক উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা দেয়। নিজেদের টিভি চ্যানেল আল জাজিরার মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ার উপর প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে কাতার। দেশটি মালয়েশিয়ার মতো নীরব মধ্যস্থতাকারী নয়, বরং এক্ষেত্রে সবসময় সরব। কাতারের মধ্যস্থতার উদ্যোগ সবসময় দৃশ্যমান। মধ্যস্থতায় দেশটির উদ্যোগ ও সাফল্য নিয়ে আলোচনা ও প্রশংসিত হয়। আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের সরকারি বিশ্ববিদ্যালয় ইটিএইচ জুরিখ এর মতে কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা কোনো আকস্মিক বিষয় নয়, বরং এটি দেশটির সাংবিধানিক বিষয়। কূটনীতি হচ্ছে তাদের জাতীয় সনদের অংশ এবং মধ্যস্থতাকে তাদের পররাষ্ট্রনীতির মৌলিক দায়িত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে ব্রুকিংস ইনস্টিটিউটের মতে মধ্যস্থতায় কাতারের সাফল্যের মূল নিহিত উচ্চ পর্যায়ের ব্যক্তিগত কূটনীতি, অর্থনৈতিক শক্তি ও নিরপেক্ষ থাকার সুনামের মধ্যে। যুক্তরাষ্ট্রের সাথে কাতারের মৈত্রী সম্পর্কের মূল কারণ এটাই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হচ্ছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। গত জুন মাসে এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার সময় দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের পাশে ছিল কাতার। দেশটি তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের ছোড়া ১৯টি ক্ষেপণাস্ত্রের ১৮টি ভূপাতিত করে। এছাড়া কাতার বিবৃতি দিয়ে ইরানের এই হামলার নিন্দা জানায়। এ থেকে এটা স্পষ্ট যে কাতার কেবল দক্ষ মধ্যস্থতাকারী নয়, সংকটের সময় যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত কৌশলগত অংশীদারও। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সফল মধ্যস্থতা এবং গাজার যুদ্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরে যুক্তরাষ্ট্র ও মিশরের সাথে মিলে মধ্যস্থতা করে সুনাম কুড়িয়েছে কাতার। এর মাধ্যমে আয়তনে ছোট হলেও নিজের কূটনৈতিক দক্ষতা দিয়ে অনেক বড় দেশকে পেছনে ফেলে দিয়েছে উপসাগরীয় দেশটি। এছাড়া ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করে কেবল কূটনীতি নয়, ক্রীড়াক্ষেত্রেও বিশ্বের দৃষ্টি কেড়েছে কাতার। এভাবে সফট পাওয়ারকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থানকে সংহত করেছে দেশটি। তুরস্কের মধ্যস্থতার কূটনীতির পেছনে কয়েকটি বিষয় কাজ করছে। এগুলোর মধ্যে ভৌগোলিক অবস্থান, উচ্চাকাঙ্ক্ষা ও আদর্শিক বিভাজনের আলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে সম্পৃক্ত করার বিষয়টি উল্লেখযোগ্য। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা তুরস্কের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এমনকি রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির নিরাপদ করিডোর তৈরির কাজটিও ২০২২ সালে সম্পন্ন হয়েছে জাতিসংঘের সহযোগিতায় তুরস্কের মধ্যস্থতায়। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির যে আশঙ্কা তৈরি হয়েছিল, এই চুক্তির ফলে তা দূর হয়। এই চুক্তি যুদ্ধের সময় তুরস্কের কূটনৈতিক সক্ষমতাকে প্রমাণ করেছে। যুদ্ধরত দুটি শক্তির মধ্যে কারো পক্ষ না নিয়ে নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল তুরস্ক। দেশটি একদিকে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে, অন্যদিকে জ্বালানি নিয়ে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। হাটসন ইনস্টিটিউটের বিশ্লেষক জয়নব রিবোয়ার বিশ্লেষণ অনুযায়ী ইউক্রেন রাশিয়া সংঘাতকে নিজের নিরপেক্ষতা প্রমাণের একটি ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে তুরস্ক। এই সংঘাতকে কেন্দ্র করে দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এই জোটের দিকে যেমন ঝুঁকে পড়েনি, তেমনি রাশিয়ার জন্য কোনো সুবিধা তৈরিতেও কাজ করেনি। সিরিয়ার গৃহযুদ্ধের আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে তুরস্কের সম্পর্ক ভালো ছিল, কিন্তু গৃহযুদ্ধ শুরুর পর বিদ্রোহীদের প্রতি সমর্থন এবং বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে সমন্বয় করেছে তুরস্ক। সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে রাশিয়া ও ইরানের সাথে মিলে তুরস্ক সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে আস্তানা শান্তি চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাশার আল আসাদের পতনের পর দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিচ্ছে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন সংঘাত অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তুরস্ক।
মালয়েশিয়া, কাতার ও তুরস্ক এই তিনটি মুসলিম দেশের কোনোটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। দেশ তিনটির মধ্যে কেবল তুরস্কই ন্যাটো জোটের সদস্য। শক্তি প্রয়োগ নয়, নিজেদের সীমিত প্রভাব দিয়েই দেশ তিনটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।